টিউটর রাজেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আলোচনা করব দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ভূগোল বিষয়ে সাজেশন নিয়ে। এই পরীক্ষায় ফুল মার্ক হচ্ছে 40 এবং এর জন্য তোমাদের সময় বরাদ্দ থাকবে 90 মিনিট। প্রথমেই সিলেবাস সম্পর্কে তোমাদের ধারণা দিই। দেখো, প্রাকৃতিক ভূগোল থেকে যে চ্যাপ্টার আসবে সেটি হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এবং তার ফলে সৃষ্ট ভূমিরূপ, এবং আঞ্চলিক ভূগোল থেকে আসবে ভারতের প্রাকৃতিক পরিবেশ। দেখো, ক বিভাগে অর্থাৎ এমসিকিউ যে প্রশ্ন থাকবে সেই এমসিকিউ প্রশ্নগুলি এখানে আলোচনা করি। চলো, ভূভাগের উচ্চতা বৃদ্ধির প্রক্রিয়াকে বলা হয় আরোহণ। দেখো, বায়ু প্রবাহ, বায়ু এবং জলবায়ু মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো লোয়েস। লবণযুক্ত শিলাস্তরের উপর পৃথিবীর প্রধান যে ক্ষয় প্রক্রিয়া সেটি হচ্ছে দ্রবণ ক্ষয়। তোমরা এই এমসিকিউ প্রশ্নগুলি পড়বে এমনভাবে যে এই এমসিকিউ প্রশ্নগুলি যদি এসএকিউতে আসে সেক্ষেত্রেও যাতে উত্তর দিতে পারো। ভারত ও চীনের মধ্যে যে আন্তর্জাতিক সীমান্ত রেখা তা সেটি হচ্ছে ম্যাকমোহন লাইন। ভারতে যে উপকূল ভাগটি বেশি ভগ্ন সেটি হচ্ছে কঙ্কন উপকূল। দেখো, শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি বালি এবং পলি গঠিত মৃত্তিকাকে বলা হয় তরাই অঞ্চল। যে অঞ্চল তৈরি হয় মৃত্তিকা দিয়ে সেটি হচ্ছে তরাই অঞ্চল। বাস্কেট অফ এগ টোপোগ্রাফি, এটি হচ্ছে ড্রামলিন যে ভূমিরূপ, সেই ড্রামলিন ভূমিরূপকে বলা হয়, যেটি হিমবাহের সঞ্চয় কাজের ফলে তৈরি হয়। ইনসেলবার্স ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার মাথা বিশিষ্ট ঢিপি তৈরি হলে তাকে কি বলে? তাকে বোনহার্ড বলে। কি বললাম? বোনহার্ড। গভীর অববাহিকার প্রভাবে বোনহার্ডগুলি প্রস্তরখণ্ডে পরিণত হলে তাকে ক্যালেস কপিস বলে। ক্যালেস কপিস। এরপরে আসি, দেখো, শুদ্ধ অশুদ্ধ। এখানে খ বিভাগে থেকে যে প্রশ্নগুলি থাকবে 8 নম্বরে, দেখো সেখানে দুটি শুদ্ধ অশুদ্ধ থাকবে। এখানে দেখো, হিমালয়ের নীলকণ্ঠ একটি পিরামিড চূড়া, এটি শুদ্ধ। দণ্ড কারণ মালভূমি একটি মালভূমির মধ্যে চিত্রকূট জলপ্রপাতটি অবস্থিত, এটিও শুদ্ধ। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, এটি শুদ্ধ। 1989 সালে ভারত সরকার সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করে, এটি শুদ্ধ। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলন রসে মতানে, এটি হবে অবগর্ষ এবং উৎপাটন। কি বললাম? এক দাগ হবে, গয়ের সঙ্গে মিল, অবগর্ষ এবং উৎপাটন। পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগাড়া। অপসরণ গর্ত ধান, অর্থাৎ এক দাগে গ, 2 দাগে ক এবং 3 দাগে খ। চলো পরের প্রশ্নে, অর্থাৎ শূন্যস্থান থাকবে। ড্যাশ অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলে? থানচুভুরকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলে। যে ডাব্লিউ পল কে ক্ষয়সীমা ধারণার প্রবর্তক বলা হয়? দেখো, পরের প্রশ্নে অর্থাৎ 3টি এসএকিউ প্রশ্ন থাকবে। ভারতের সর্বোচ্চ গিরিপথের নাম হচ্ছে ডরিলা পাস বা মানা পাস। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এর রাজধানীর নাম কি? লেহ এবং কার্গিল, এই দুটি রাজধানী রয়েছে এখানে। পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি? মেলাস্পিনা। প্লাবন ভূমি বদ্বীপ কোন প্রক্রিয়ায় দ্বারা সৃষ্ট? আরোহণ প্রক্রিয়া দ্বারা সৃষ্ট। নদীবাহিত শিলাখণ্ডের দ্বারা নদী খাদের ক্ষয়সীমাকে কি বলে? অবঘর্ষ। বায়ুর দ্বারা শুষ্ক বালিকণা বহুদূর গিয়ে সঞ্চিত হলে তাকে কি বলে? বালিকাতে লোয়েস হবে। এটা একটু ভুল হয়েছে, লব হয়ে গেছে, লোয়েস হবে।
তুষার, একটু ভুল হয়েছে, এটা লব হবে, এটি লোয়েস হবে। অর্থাৎ তুষারপাতের ফলে বরফের ঘনত্ব এবং দৃঢ়তা বৃদ্ধি পেলে তাকে লব বলে। বদ্বীপ বদ্বীপ দ্বীপের বদ্বীপ সমূহই কোথায় সৃষ্টি হয়? মোহনার কাছে সৃষ্টি হয়। সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাতকে কি বলে? ফিয়র্ড। কি বললাম? সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাতকে কি বলে? ফিয়র্ড। ভাগীরথী ও অলকানন্দের মিলিত প্রবাহকে গঙ্গা বলে। দুটি পূর্ববাহিনী নদী হচ্ছে গোদাবরী এবং কৃষ্ণা। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহকে রূপনারায়ণ বলে। দক্ষিণ ভারতের একটি পবিত্র নদী নাম হচ্ছে কাবেরী। ভারতের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? মৌসিনরামে। এবং কোন শিল্পকে সব শিল্পের মূল বলা হয়? লৌহ ইস্পাত শিল্পকে সব শিল্পের মূল বলা হয়। পার্বত্য গায়ের সীমারেখার উপর সারা বছর বরফ জমা হয় তাকে বলা হিমরেখা। এইগুলি এক নম্বরের এসএকিউ প্রশ্ন, এর থেকে আশা করি 2-1টি কমন পেয়ে যাবে। এরপরে দেখো 2 নম্বরের যে প্রশ্নগুলি থাকবে, এই প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে বা বইতে দাগিয়ে এখন থেকে মুখস্থ করো। তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট করেও লিখতে পারো। দেখো, লগ্নি ভবন বলতে কি বোঝো? পশ্চিমী ঝঞ্ঝা কি? কয়াল কি? 4 দাগ, মালনাদ কাকে বলে? ভাঙর এবং খাদার কাকে বলে? শস্য বর্তন বলতে কি বোঝো? বাকস্রুন এবং ক্রেভাস কি? ফিওর্ড কাকে বলে? মরুদ্যান কি? বাজাদা কি? নিচের প্রশ্নগুলি অর্থাৎ 3 নম্বরের প্রশ্নগুলি থাকবে। 3 নম্বরে সেই প্রশ্নগুলি থেকে তোমাদের লিখতে হবে। 3 নম্বরে যে সাজেশনের প্রশ্নগুলি রেখেছি সেগুলি হলো বদ্বীপ গঠনের অনুকূল ভৌগোলিক পরিবেশ। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বদ্বীপ গঠনের অনুকূল ভৌগোলিক পরিবেশ, এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, তারপরে ভারতের নগরায়নের 3টি সমস্যা। 2 দাগের 3 নম্বরের দ্বিতীয় প্রশ্ন নগরায়নের সমস্যা। 4র্থ প্রশ্ন বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো। নদী ও হিমবাহ উপত্যকার 3টি পার্থক্য। তোমরা এই প্রশ্নগুলি বই থেকে পড়তে পারো, এখান থেকে স্ক্রিনশট করতে পারো, অথবা সহায়িকা থেকে পড়তে পারো। উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদ নদীগুলি মূলে তুলনামূলক আলোচনা। কি বললাম? উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদ নদীগুলির সঙ্গে তুলনামূলক আলোচনা। 5 নম্বরের তোমাদের প্রশ্ন থাকবে। 5 নম্বরে যে প্রশ্নের সাজেশনগুলির মধ্যে যে প্রশ্নগুলি রেখেছি, সুন্দরবন অঞ্চলের যে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন তার প্রভাব আলোচনা করো। এটি 1 দাগের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। দেখো, তারপরে 2 দাগে রেখেছি। 2 দাগে দেখো, এটি 5 নম্বরের প্রশ্ন। 2 দাগে ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব। কি বললাম? ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব। দেখো, 3 দাগে সামাজিক বনসৃজনের উদ্দেশ্যগুলি আলোচনা করো। দেখো, তারপরে দৈর্ঘ্য বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি আলোচনা করো। নেক্সট প্রশ্ন দেখো, দৈর্ঘ্য বরাবর নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ আলোচনা করো। নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ। এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে
এই হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ আলোচনা করো। এই প্রশ্নগুলি থেকে তোমরা পড়লে, অর্থাৎ এখনও হাতে প্রায় 2 মাস সময় রয়েছে, তোমরা যদি পড়াশোনা করো তাহলে এই প্রশ্নগুলি মুখস্থ করো, তোমাদের পরীক্ষা আশা করি ভালো হবে। এরকম সাজেশন ভিত্তিক প্রশ্ন এবং অন্যান্য প্রয়োজনীয় প্রশ্ন সাজেশন আলোচনা পেতে চাইলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।